realme 6 ইন্ডিয়ায় বেশ কিছুদিন আগে রিলিজ হলেও আমাদের দেশে সদ্য রিলিজ হয়েছে অফিসিয়ালি এবং এই ফোনটি নিয়ে দেশে বেশ হাইপ চলছে। আর এই হাইপের একটা রিজন হচ্ছে এর অ্যাগ্রেসিভ প্রাইসিং। এই ফোনটির 128GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 22,990 টাকা বা 23,000 টাকা। এই দামে অনেকেই এটাকে দুর্দান্ত একটি ডিভাইস বলছে। আমার টেস্টে এটি কেমন লেগেছে সেই বিষয়টি জানাবো আজকের ভিডিওতে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই জানিয়ে রাখি, এই ফোনটি কেবল একটি ভেরিয়েন্টে বাংলাদেশে রিলিজ হয়েছে 8128 এবং এটার দুইটা কালার ভেরিয়েন্ট আছে। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে কমেট হোয়াইট আর একটা আছে কমেট ব্লু। এছাড়া এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও G90T চিপসেট ইউজ করা হয়েছে উইথ 90 হার্টজ প্যানেল, 4300 mAh ব্যাটারি, 64 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ এবং 30 ওয়াট ফাস্ট চার্জার। সো এই ছিল একটা ওভারভিউ, এবার চলে যাই বিস্তারিততে। আর এই ফোনটির ডিজাইন দেখলে মনেই হবে না যে এটা নতুন কোনো ফোন, একদমই রিয়েলমির গতানুগতিক ডিজাইন যেটা আমরা বেশ কয়েকটা ফোনে দেখেছি। তবে এই ফোনটি নিচের দিকে একটা সানরাইজ ইফেক্ট আছে যেটা দেখতে ভালোই লেগেছে। আর এই ফোনটি প্লাস্টিকের তৈরি। এই বাজেটে প্লাস্টিক নিয়ে আমার তেমন কোনো অ্যালার্জি নেই, তবে অনেকেই আছে প্লাস্টিক অপছন্দ করে, তাদের কাছে হয়তো বা গ্লাস হলে ভালো হতো। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি এইসব বাজেটে গ্লাস না দিয়ে প্লাস্টিক দিয়ে যে টাকাটা বাঁচবে সেটা অন্য কোনো একটা জায়গায়, বেটার কোনো একটা জায়গায় স্পেন্ড করাটা আমার মতে লজিক্যাল। আর যেহেতু এটা প্লাস্টিকের, সো স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি প্রচুর আছে। বক্সে একটি ব্যাক কভার দেওয়া আছে, আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন স্ক্র্যাচ থেকে কিছুটা বাঁচার জন্য। এবং এটা খুব বেশি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটও না, সো এই জায়গাটাতে কোনো টেনশন নেই। আর এর 4300 mAh ব্যাটারির কথা বিবেচনা করলে ফোনটি আমার কাছে একটু মোটা এবং হেভি মনে হয়েছে। এটার ওজন হচ্ছে 191 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার। একটু হেভি, যদিও 200 গ্রামের উপরে না। তবে ওয়েট ব্যালেন্স ঠিকঠাক থাকার ফলে হাতে নিয়ে ইউজ করতে গিয়ে খুব আনকমফোর্টেবল ফিলিং আমি পাইনি, আমার কাছে মোটামুটি কমফোর্টেবলই লেগেছে। আর এর ডান পাশের পাওয়ার বাটন কাম সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করছিল। রিয়েলমিকে ধন্যবাদ আমার পছন্দের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়ার জন্য। স্যাডলি এই ফোনটির বডিতে কোথাও নোটিফিকেশন এলইডি নেই। বাম পাশে আছে ভলিউম রকার এবং একটি সিম কার্ড ট্রে, যেখানে দুইটা ন্যানো সিম কার্ডের সাথে একটা ডেডিকেটেড মেমোরি কার্ড পাবেন। নিচের দিকে আছে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট এবং একটি বটম ফেসিং স্পিকার। স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমার কাছে ওকে লেগেছে, লাউড পর্যাপ্ত পরিমাণে ছিল, বাট সাউন্ড কোয়ালিটি আমি খুব এক্সট্রাঅর্ডিনারি বলবো না, আবার খুব খারাপও না। এছাড়া এটাতে ফেস আনলক আছে, ভালো লাইটে ফেস আনলকের স্পিডও পর্যাপ্ত পরিমাণে ছিল। আর এই ফোনটির ডিসপ্লে হচ্ছে 6.5 ইঞ্চির, এটি একটি IPS LCD প্যানেল এবং এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.1%, সো বেজেলগুলো মোটামুটি থিন। আর এর উপরের দিকে একটি ছোট্ট ক্যামেরা কাটআউট দেওয়া হয়েছে, সো ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন এবং এর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 20:9। তবে এই ডিসপ্লের সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এর 90 হার্টজ রিফ্রেশ রেট। 23,000 টাকায় এটি হচ্ছে অনলি ফোন যেটাতে আপনারা 90 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছেন এবং যারা 60 হার্টজ ইউজার আছেন তাদের কাছে এটা বেশ এনজয়েবল হবে। স্ক্রিনের ট্রানজিশন, অ্যানিমেশন কিংবা স্ক্রোল করলে বেশ মাখনের মতো স্মুথ একটা ফিলিং পাবেন, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই ডিসপ্লেতে মিডিয়া ভিউইং এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই ভালো লেগেছে, পার্টলি বিকজ অফ দ্য ফুল ভিউ ডিসপ্লে, বাট এটার কালার রিপ্রোডাকশনটা আরেকটু বেটার হতো। এছাড়াও এই ডিসপ্লের আরও দুই একটা খারাপ সাইড আছে। ওয়ান অফ দ্যাম ইজ ব্রাইটনেস। সো ডিরেক্ট সানলাইটে যদি ইউজ করেন তাহলে ব্রাইটনেসটা এনাফ মনে হবে না, ভিজিবিলিটি নিয়ে একটু ইস্যু আপনাদেরকে ফেস করতে হবে। এছাড়া এটাতে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন আছে, আমার মতে এটাতে অ্যাটলিস্ট 5 দেওয়া উচিত ছিল। এছাড়া এই ডিসপ্লেটিতে হোয়াইট ভাইন লেভেল 1 সার্টিফিকেশন আছে, সো যারা অনলাইন স্ট্রিমিং সার্ভিস ইউজ করেন তাদের জন্য পজিটিভ জিনিস। আর সফটওয়্যার সেকশনে এতে অ্যান্ড্রয়েড 10 ইউজ করা হয়েছে, যার উপরে আছে রিয়েলমি UI এবং এই UI নিয়ে নতুন করে তেমন কিছু বলার নেই। অ্যাজ ইউজুয়াল আপনারা সবসময় দেখে থাকবেন UIটি বেশ স্মুথ, ইনটুইটিভ এবং মোটামুটি ক্লিন ছিল, আমার কাছে ভালোই লেগেছে। হার্ডওয়্যার সেকশনে এটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G90T চিপসেট। এই চিপসেটটি আসলে মিড রেঞ্জের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল গেমিং চিপ বলতেই হবে, তবুও এটি নিয়ে অনেকেরই মিশ্র প্রতিক্রিয়া আছে। ডে টু ডে ইউসেজে কোনো সমস্যা না থাকায় স্বাভাবিক। মাল্টিটাস্কিংও খুবই ভালো ছিল, পার্টলি বিকজ অফ ইটস 8GB LPDDR4X র্যাম আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.1। আর গেমিং পারফরমেন্সের জন্য এই চিপসেটকে একটা বাহবা দিতেই হয়, কারণ আমি পাবজি খেলেছি এটাতে আলট্রা সেটিংয়ে, যদিও আলট্রা সাজেস্ট করে না, বাট আমি একটু বাম্প আপ করে নিয়েছি এবং আলট্রাতে মেজর তেমন কোনো ইস্যু আমি পাইনি, দু একটা ফ্রেম ড্রপ ছাড়া। তারপরেও আপনারা সেটিংটা যদি আরেকটু লোয়ার করে নেন তাহলে একদমই বাটার স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই ফোনটির বিষয়ে। এবং আমি কল অফ ডিউটি মোবাইলও খেলেছি, সেটা হাই গ্রাফিক্সে, কোনো ধরনের সমস্যা আমি ফেস করিনি, একদমই স্মুথ ছিল গেম প্লে। আর যে কারণে হেলিও G90T একটু বিতর্কিত সেটা হচ্ছে এর হিটিং ইস্যু। যদি 1 ঘন্টার মতো গেম খেলেন তাহলে বেশ নোটিসেবল গরম এই ফোনটি হবে, যদিও পেছনের দিকে একটু কম ফিল হয় যেহেতু প্লাস্টিক। সামনের দিকে আমার কাছে মোটামুটি ভালোই ফিল হয়েছে, পেছনেও ফিল করা যায়, তবে এটা একদমই আনবিয়ারেবল না। এবং এক্সিলেন্ট গেমিং পারফরমেন্সের কারণে এইরকম হিটিং ইস্যুটা আমার মনে হয় কোনো ক্ষেত্রে মানিয়ে নেওয়া যায়।
আর গেমিংয়ের কথা বললেই চলে আসে ব্যাটারি ব্যাকআপের কথা। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি সামহাট স্যাটিসফাইড। এটিতে 4300 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা ইন থিওরি বেশ বড় মনে হলেও 90 হার্সের এই প্যানেল সেই ব্যাটারিকে খুব দ্রুতই খেয়ে ফেলবে একদম রাক্ষসের মতো। সো আপনারা যদি একটু মডারেট বা একটু হেভি ইউজ করেন তাহলে কিন্তু পুরা দিন পার করতে পারবেন না এই ব্যাটারি দিয়ে, বাট 60 হার্সের যদি মডারেট ইউজ করেন তাহলে পুরা দিন ইজিলি পার করে দিতে পারবেন। আর এই ব্যাটারি ড্রেইনিংয়ের আরেকটা কারণ হচ্ছে এর হেলিও G90T চিপসেট, যেটা 12 ন্যানোমিটার 3D বিল্ড করা এবং খুব একটা পাওয়ার এফিসিয়েন্ট না। আর যেহেতু বেশ পাওয়ারফুল একটি চিপ, সো ব্যাটারি ড্রেনিংটা এখানে থাকবে। বাট ভালো জিনিস হচ্ছে বক্সে একটি 30 ওয়াটের চার্জার দেওয়া হচ্ছে, যে চার্জার দিয়ে আপনারা অ্যারাউন্ড 1 ঘন্টায় পুরো চার্জ করে ফেলতে পারবেন, ফুল চার্জ। সো ব্যাটারি একটু তাড়াতাড়ি ফুরালেও চার্জ করতে কিন্তু খুব একটা সময় লাগবে না, যেটা আমার মনে হয় একটা ব্যালেন্স করে নিচ্ছে। এবার চলে এসি ক্যামেরায়। এর পেছনে 4টি ক্যামেরা আছে, যার প্রাইমারিটি হচ্ছে 64 মেগাপিক্সেল f1.8 অ্যাপাচারের, সেকেন্ডারিটি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড শুটার, আর বাকি যে দুইটা আছে তার একটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেডিকেটেড ম্যাক্রো লেন্স আর একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যে দুইটা আমার কাছে খুব একটা ইউজফুল মনে হয়নি। এনিওয়ে, প্রাইমারি ক্যামেরা ভালো ছবি দিচ্ছিল, লাইট ভালো পেলে শার্প হয় ছবিগুলো বেশ, এবং ডিটেলও পর্যাপ্ত পরিমাণে থাকে। ছবিতে কালারও মোটামুটি অ্যাকুরেট ছিল, সেই সাথে ক্রোমা বুস্ট অন করে দিলে একটু স্যাচুরেটেড কালার পাওয়া যায়, যেটা দেখতে আমার কাছে ভালোই লেগেছে। এছাড়া ডাইনামিক রেঞ্জও বেশ ভালো ছিল। ওভারঅল 64 মেগাপিক্সেল থেকে পিক্সেল বিনিং হয়ে 16 মেগাপিক্সেল রেজুলেশনে তোলা ছবিগুলো পুরোপুরি সোশ্যাল মিডিয়া রেডি বলে আমার কাছে মনে হয়েছে। সেই সাথে ডেপথ সেন্সর দিয়ে তোলা পোর্ট্রেট শটগুলো ভালো লেগেছে, এজ ডিরেকশন অ্যাকুরেট ছিল এবং ছবি তোলার সময় বোকে লেভেলটা অ্যাডজাস্ট করা যায়, এটা একটা ভালো ফিচার। আর প্রাইমারি ক্যামেরা দিয়ে লো লাইটে তোলা ছবিগুলো বেশ সন্তোষজনক ছিল। এর কারণ হচ্ছে এর 1.8 ওয়াইড অ্যাপাচার। আমি সবগুলো ছবি ডেডিকেটেড নাইট মোডে তুলেছি এবং নাইট মোডে যে ছবিগুলো তুলেছি সেগুলো বেশ ব্রাইট এবং মডারেটলি ডিটেল ছিল এবং ছবিগুলো বেশ গুড লুকিং পেয়েছি আমি। সেই সাথে ছবিতে নয়েজ এবং গ্রেনের পরিমাণও খুব একটা ছিল না, যেটা অ্যাপ্রিসিয়েট করার মতো। আলট্রাওয়াইডের ছবিগুলো যদিও প্রাইমারি ক্যামেরার মতো অত ডিটেলড না, তবে ছবিগুলোতে কালার মোটামুটি অ্যাকুরেটলি ধরে রাখতে পারছিল এবং ক্রোমা বুস্ট অন করলে আবারও কালারগুলো আরেকটু বেশি পাঞ্চি এবং স্যাচুরেটেড হয়, যেটা দেখতে বেশ ভালো লাগে। সোশ্যাল মিডিয়ার জন্য ডেফিনেটলি রেডি। সেই সাথে ছবিগুলোতে ডাইনামিক রেঞ্জও আমি ভালো পেয়েছি, সেই সাথে মোটামুটি লেভেলে শার্পও আছে। আর ম্যাক্রো লেন্সটা অ্যাভারেজ লেভেলের ছিল, ভালো লাইট থাকলে মোটামুটি মানের ছবি আপনারা পাবেন, তবে অবশ্যই ক্রিয়েটিভ সেন্স অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ এই ম্যাক্রো লেন্সটা খুব একটা কাজে লাগবে না। ভিডিওতে 4K 30 FPS এর অপশন আছে এবং আপনারা 1080 রেকর্ড করলে আপ টু 120 FPS এ রেকর্ড করতে পারবেন। 1080 জাইরো বেস ডিআইএস আছে, যার ফলে বেশ স্টেবল ভিডিও রেকর্ড করা যায়। ভিডিও কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। এবার চলে আসি সামনের ক্যামেরায়। সামনে একটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই ক্যামেরা দিয়ে ভালো লাইটে তোলা ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে। ছবিগুলোতে পর্যাপ্ত পরিমাণে শার্পনেস এবং ডিটেল রিটেন করতে সক্ষম হয়, তবে ফেস টোনের কালারটা আরেকটু বেটার করা যেত, যেটা একটু ফ্যাকাশে মনে হয়েছে আমার কাছে। সেই সাথে সামনের ক্যামেরার পোর্ট্রেট শটগুলো আমার কাছে ভালো লেগেছে, এজ ডিরেকশন অ্যাকুরেট ছিল এবং ব্যাকগ্রাউন্ড ব্লারিনেসটা খুব আর্টিফিশিয়াল ছিল না, যেটা একটা পজিটিভ জিনিস। আর সামনের ক্যামেরা দিয়েও আপনারা নাইট মোডে ছবি তুলতে পারবেন, যেখানে ছবিগুলো বেশ ব্রাইট ছিল, যদিও ছবিতে কিছুটা নয়েজ এবং গ্রেন আমি খেয়াল করেছি, তবে শার্পনেস ডিটেল মোটামুটি মানে রিটেন করতে পারছিল। যদিও লো লাইটের পারফরমেন্স পেছনের ক্যামেরার মতো এক্সিলেন্ট না, তবে ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া রেডি। আর সামনের ক্যামেরা দিয়ে আপনারা 1080 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন উইদাউট এনি ইআইএস। এছাড়া ফোনটিতে প্রায় সব ধরনের সেন্সর আছে, কল কোয়ালিটি ভালো ছিল, ইয়ারপিসটা পর্যাপ্ত পরিমাণে লাউড ছিল, নেটওয়ার্ক রিসেপশন সহ অন্যান্য তেমন কোনো ইস্যু আমি পাইনি। এবার চলে আসি মূল কথায়। 23,000 টাকায় এই ফোনটি কিনবেন কি কিনবেন না, ওয়েল এই ডিসিশনটা যদিও ফুললি আমি আপনাদের উপরেই ছেড়ে দেবো, তবে আমি যদি আমার সিদ্ধান্ত নিয়ে আমার ডিসিশন দিই তাহলে বলবো 23,000 টাকায় বেশ ব্যালেন্সড একটি ফোন। যারা হেভি গেমার আছেন তাদের জন্য এটা 100% অ্যাপ্রোপ্রিয়েট। সেই সাথে যারা 60 হার্স থেকে সদ্য 90 হার্সের এক্সপিরিয়েন্স নিতে চান কিন্তু খুব বেশি টাকা পয়সা খরচ করতে চান না, তাদের জন্যও এটা বেশ অ্যাপ্রোপ্রিয়েট হবে। সেই সাথে এটার ডিজাইনটা যদি একটু চেঞ্জ করা হতো আর একটু ভালো লাগতো, এবং আমার কাছে ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট মনে হয়েছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।